আবারও বিশ্বকে চমকে দিয়েছে ইরান। বিশ্বকে আরও একবার তাক লাগিয়ে নতুন একটি নয়, দুইটি ক্ষেপণাস্ত্র সামনে এনেছে দেশটি, যে মিসাইলের আঘাতে ইসরায়েল আর পালানোর পথ খুঁজে পাবে না। বর্তমানে ইরানের সব থেকে বড় শক্তি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যাকে এখন ভয় পাচ্ছে ইসরায়েল থেকে শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। আর এই দুই দেশকে আরেকবার কাঁপুনি ধরাতে ইরানের সামনে এনেছে ভয়ঙ্কর ইমাদ ও কাদের নামের দুইটি ক্ষেপণাস্ত্র, যা শত্রুর ঘুম হারামের জন্য যথেষ্ট। ইরান 18 অক্টোবর উন্মোচন করেছে তাদের নতুন দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ ও কাদের। রাজধানী তেহরানের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্স এই অস্ত্র দুটি উন্মোচন করে। টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখানো হয় ঘাঁটির অভ্যন্তরীণ দৃশ্য ও ক্ষেপণাস্ত্র প্রস্তুতির মুহূর্ত। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, নতুন কাদের ক্ষেপণাস্ত্রে ইলেকট্রনিক কাউন্টার মেজার, অর্থাৎ শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে সক্ষম বিশেষ ইলেকট্রনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রকে আধুনিকীকরণ করে সম্পূর্ণরূপে কার্যক্ষম করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইমাদ ও কাদের দুইটি ইরানের ব্যালিস্টিক অস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ। এগুলোর আঘাত ক্ষমতা প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বলে ধারণাও করা হয়। ফলে ইরানের সীমান্ত পেরিয়ে মধ্যপ্রাচ্যের বহু কৌশলগত স্থাপনায় এই ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় জলসীমা পর্যন্ত। এই উন্মোচন শুধু অস্ত্র প্রদর্শন নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তাও। ইরান স্পষ্টভাবে জানাচ্ছে, তারা এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাতেও স্বনির্ভর। পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ সত্ত্বেও ইরান নিজেদের সামরিক অবকাঠামোকে ক্রমাগত শক্তিশালী করছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মধ্যপ্রাচ্যে ইরানের এই ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইসরায়েল ইতোমধ্যে তাদের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো আরও শক্তিশালী করছে। তবে বিশ্লেষকরা মনে করেন, ইরানের ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা এসব প্রতিরক্ষা প্রযুক্তির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। মার্কিন কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, ইরানের এই কর্মসূচি জাতিসংঘের একাধিক প্রস্তাব লঙ্ঘন করেছে। তবে তেহরান জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র নীতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই প্রস্তুতি। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে বড় শক্তি এখন তার মিসাইল সক্ষমতা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা পশ্চিমা কূটনৈতিক চাপ কোনোভাবেই এই কর্মসূচি থামাতে পারেনি, বরং প্রযুক্তিগতভাবে ইরান এখন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা স্থানীয়ভাবে তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্যাটেলাইট উৎক্ষেপণ ও ড্রোন প্রযুক্তিতেও দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হাতে রাখলেও ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ধারণা এবং প্রতিরোধমূলক আঘাত কৌশল তাদের জন্য এক নতুন জটিলতায় তৈরি করেছে। এসব ভূগর্ভস্থ ঘাঁটি শুধু অস্ত্র লুকিয়ে রাখার জায়গায় নয়, বরং হঠাৎ পাল্টা আক্রমণের কেন্দ্র হিসেবেও কাজ করতে পারে। ইরানের এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র উন্মোচন শুধু সামরিক অগ্রগতি নয়, বরং একটি বার্তা তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত, স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেখানে সামান্য উত্তেজনা দ্রুত আঞ্চলিক সংঘাতে পরিণত হয়, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন করে ভারসাম্যের সংজ্ঞা লিখে দিচ্ছে। এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। ইস্যু আফগানিস্তানকে কেন্দ্র করে বিশ্বের শক্তিধর দুই রাষ্ট্রের মাঝে তাহলে কি চলছে? আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয়, এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া।
17 অক্টোবর ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা SVR এর পরিচালক সের্গেই নারিশকিন 16 অক্টোবর সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন, আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। রাশিয়ার অবস্থান হলো দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে। এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্য নয়, বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি। SVR এর এই পরিচালক বলেন, রাশিয়া মনে করে আফগানিস্তানের সঙ্গে খোলামেলা সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। বর্তমানে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। নারিশকিন আরও বলেন, আমরা অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই, কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব। এর আগে মস্কো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দেয়। গত 1 জুলাই আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত গুল হাসান মস্কোয় পৌঁছান এবং 3রা জুলাই রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেস্কো তার পরিচয়পত্র গ্রহণ করেন। সমুদ্র নাকি শান্তির প্রতীক, কিন্তু পারস্য উপসাগরে এখন সেই শান্ত জলই সবচেয়ে বিপজ্জনক এলাকা। রয়টার্সের বরাতে জানা গেছে, চলতি বছরের জুন মাসেই একের পর এক জাহাজ হঠাৎ করে হারিয়ে ফেলে নিজেদের অবস্থান। জিপিএস নেভিগেশন, সব সিগন্যাল উধাও। মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাচ্ছে পুরো সমুদ্রের মানচিত্র। প্রশ্ন উঠছে, কে এই অদৃশ্য শক্তি যে নিয়ন্ত্রণ করছে পারস্য উপসাগরের যুদ্ধের রিমোট? রয়টার্স ও ব্রিটিশ নৌ সংস্থা UKMTও জানিয়েছে, 2025 সালের জুন মাসে হরমুজ প্রণালীর আশেপাশে প্রায় 1000-এরও বেশি জাহাজ জিপিএস সিগন্যাল হারানোর রিপোর্ট দিয়েছে। কিছু জাহাজ নেভিগেশনে দেখিয়েছে তারা ইরানের ভেতরে অবস্থান করছে, অথচ বাস্তবে তারা ছিল সমুদ্রের মাঝখানে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং সুপরিকল্পিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধ। এই অঞ্চলের জাহাজগুলোর ট্র্যাকিং বন্ধ হয়ে যাচ্ছে, অবস্থান বিকৃত হচ্ছে, ফলে তৈরি হচ্ছে এক নতুন ধরনের যুদ্ধক্ষেত্র কিংবা সমুদ্রের অদৃশ্য যুদ্ধ। এদিকে কূটনৈতিক মহলে আলোচনা সমালোচনায় বারবার উঠে আসছে একটি নাম, ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সবাই সন্দেহ করছে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে? এ বিষয়ে ব্যাখ্যা করলে চলে আসে আরেকটি বিষয়, হরমুজ প্রণালী, যা হচ্ছে বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের 20% বেশি তেলবাহী জাহাজ যাতায়াত করে। ইরান বারবার বলেছে, যদি তাদের উপর হামলা হয় তাহলে বন্ধ করে দেয়া হবে হরমুজ প্রণালী। তাই এখনো যখন এই এলাকায় একের পর এক জাহাজের সিগন্যাল হারাচ্ছে, তখন পশ্চিমা জোটের চোখ স্বাভাবিকভাবেই ঘুরে যাচ্ছে তেহরানের দিকে। এছাড়াও মেরিটাইম এক্সিকিউটিভ ও জিও ক্যাপ্টেনের রিপোর্ট বলছে, এই জ্যামিং সিগন্যালগুলো ইরানের উপকূলের কাছাকাছি থেকেই এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলও দাবি করছে, ইরান এখন সাগরে প্রক্সি যুদ্ধের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটা সরাসরি সংঘর্ষ নয়, বরং নিয়ন্ত্রণের যুদ্ধ। এখানে বন্দুক চলে না, কিন্তু স্যাটেলাইট সিগন্যাল, জিপিএস ও ডেটা হাইজ্যাক হয়। এমন আক্রমণ মানে হলো একটা জাহাজের অবস্থান ভুল দেখিয়ে পুরো রুটই অচল করে দেয়া। ফলে বিশ্বের জ্বালানি সরবরাহে ধাক্কা লাগে, তেলের দাম বাড়ে আর আতঙ্ক ছড়ায় আন্তর্জাতিক বাজারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, পারস্য উপসাগর এখন আর কেবল তেলের রুট নয়, এটি নতুন ধরনের যুদ্ধের পরীক্ষাগার, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নৌবহর নজরদারিতে রেখেছে, আর ইরান শিখছে কিভাবে রিমোটের মাধ্যমে যুদ্ধের ভারসাম্য বদলে দেয়া যায়। তবে এই ছায়াযুদ্ধের সবচেয়ে বড় বিপদ হলো, একবার যদি কোনো ভুল হিসাব হয়, তখন বাস্তব সংঘর্ষ শুরু হতে পারে। সমুদ্র যেন এখন কূটনীতির আয়না, যেখানে প্রতিটি ঢেউ বলছে শক্তির লড়াই এখন আর চোখে দেখা যায় না, তা চলছে সমুদ্রের অদৃশ্য মানচিত্রে। যখন আকাশে ড্রোন উড়ে সবাই তাকায় ওপরে, কিন্তু আসল যুদ্ধ হয় নিচে, হয়তো সমুদ্রের গভীরে। আর সেই যুদ্ধের রিমোট এখন কার হাতে, তাই ঠিক করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। 2026 সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যার কারণে নিজেদের প্রস্তুত করছে সুইডেন ও ফিনল্যান্ড। এই যুদ্ধ বাঁধবে কার সঙ্গে কার?
রাশিয়ার অগ্রযাত্রা, ইউক্রেনের পতনের আশঙ্কা আর ন্যাটো জোটের উত্তেজনার মাঝেই সুইডেন ঘোষণা দিল 2026 সালের মধ্যে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমনকি যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে খাদ্যগুদাম বানাচ্ছে ইউরোপের এই শান্তিপ্রিয় দেশটি। বিশ্লেষকরা বলছেন, যখন কোনো শান্তিপ্রিয় দেশ যুদ্ধের প্রস্তুতি নেয় তখন তা শুধু প্রতিরক্ষা নয়, বরং তা একটি বার্তা। ইউরোপের আকাশে যুদ্ধের গন্ধ। রাশিয়ার সেনারা ইউক্রেনের ভেতরে যতটা এগোচ্ছে ততটাই পেছনে সরে যাচ্ছে কূটনৈতিক সংলাপ। আর ঠিক তখনই সুইডেন ঘোষণা দিল তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এমনকি গুদামে মজুদ করছে খাদ্য। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটি বলছে যুদ্ধ আসবে, আর সেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে খাদ্য গুদাম বানানো হচ্ছে সুইডেনে। সম্প্রতি সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ এগ্রিকালচার জানায়, বর্তমান বিশ্ব রাজনীতি যে অবস্থায় আছে তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে। তাদের ভাষায় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এই আশঙ্কার ভিত্তিতেই সরকার বরাদ্দ দিয়েছে $5.70 কোটি, যা দিয়ে 2026 থেকে 2028 সালের মধ্যে দেশজুড়ে তৈরি হবে বহু খাদ্য গুদাম। প্রতিটি নাগরিক যেন প্রতিদিন 3000 ক্যালোরি খাদ্য পায়, সেই হিসেবেই মজুদ হবে শস্য, শুকনো খাবার ও প্রয়োজনীয় উপাদান। এটি শুধু খাদ্য নিরাপত্তা নয়, বরং এটি এক জাতীয় প্রতিরক্ষা কৌশল। এমনকি সুইডেনের পাশের দেশ ফিনল্যান্ডও বসে নেই। তারা ঘোষণা দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে দৈনন্দিন জীবন চালাতে হয় সে বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ দেয়া হবে। আগামী মাস থেকেই শুরু হবে সিভিল রেজিলিয়েন্স ট্রেনিং, যেখানে শেখানো হবে বিদ্যুৎ না থাকলে কিভাবে রান্না করবেন, যোগাযোগ বিচ্ছিন্ন হলে কিভাবে তথ্য আদান প্রদান করবেন। এই দুই দেশই 2023 সালে ন্যাটোতে যোগ দিয়েছে, আর তাদের সীমান্ত রয়েছে রাশিয়ার সঙ্গে। এই অবস্থানই তাদের করে তুলেছে প্রথম সারির ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেখানে যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কা আসতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে সুইডেনের এই ঘোষণায় ক্ষুব্ধ রাশিয়া। ক্রেমলিনের এক কর্মকর্তা জানান, পশ্চিমা বিশ্ব সবসময় রুশ বিরোধী হিস্টেরিয়ায় ভোগে। খাদ্য মজুত ও প্রশিক্ষণও সেই হিস্টেরিয়ার অংশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়া ছিল বোকামিপূর্ণ সিদ্ধান্ত। এতে নিরাপত্তা বাড়েনি, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। পুতিনের মতে এই সিদ্ধান্তের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সুইডেন বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে তারা প্রস্তুত। এই মুহূর্তে ইউরোপে চলছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্লেষকদের মতে সুইডেনের এই প্রস্তুতি শুধু যুদ্ধের জন্য নয়, বরং এটি এক বার্তা যে তারা আর নিরপেক্ষ নয়। এই মুহূর্তে তাই তো প্রশ্ন উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি আসছে, নাকি এটি কেবল এক প্রতিরোধমূলক কৌশল? ইসরায়েলি বিজ্ঞানীদের তথ্য ফাঁস নিয়ে উত্তপ্ত সাইবার ফ্রন্ট। এ যেন সাইবার যুদ্ধের নতুন অধ্যায়। কমপক্ষে ইসরায়েলের 17 জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে হান্দালা নামের একটি হ্যাকার গ্রুপ। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ 18 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে। ঘটনাটিকে হান্দালা বর্ণনা করেছে ইহুদিবাদী শাসনের যুদ্ধ অস্ত্রের প্রকৃত স্থপতিদের উন্মোচন হিসেবে। হান্দালার দাবি, প্রকাশিত তথ্যে রয়েছে 17 জন বিজ্ঞানীর নাম, ছবি, পদবি, কর্মস্থল, এমনকি কিছু পারিবারিক তথ্য, যা সাধারণত ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পে কঠোরভাবে গোপন রাখা হয়। তারা এক বিবৃতিতে লিখেছে, এরা সাধারণ কর্মচারী নয়, বরং ধ্বংসযজ্ঞের নকশাকার, সেই স্থপতিরা যাদের উদ্ভাবিত অস্ত্র অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে এ পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থা এই দাবি নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। প্রকাশিত তথ্যের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার হামলা ও পাল্টা হামলা নতুন নয়, কিন্তু সামরিক বিজ্ঞানীদের লক্ষ্য করে এমন তথ্য ফাঁস তুলনামূলক বিরল ঘটনা। বিশ্লেষকদের মতে এই ফাঁস শুধু তথ্য চুরি নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী নেটওয়ার্ক। এই শিল্পের মেধাবী বিজ্ঞানীরা সাধারণত পরিচয় গোপন রেখে কাজ করেন। তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ মানে প্রতিপক্ষ আসলে ইসরায়েলের প্রতিরক্ষা বুদ্ধিমত্তার কেন্দ্রে আঘাত হানার বার্তা দিচ্ছে।
ইরানপন্থী মিডিয়ায় খবরটি প্রচার এবং ইহুদিবাদী শাসন শব্দচয়ন ইঙ্গিত দেয় এটি কেবল হ্যাকিং নয়, বরং তথ্যযুদ্ধের অংশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন শুধু সীমান্ত বা ক্ষেপণাস্ত্রের নয়, যুদ্ধ হচ্ছে কোডে, ডেটায় এবং তথ্যের ওপর প্রভাব বিস্তারে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের ভাষায় এই ধরনের তথ্য ফাঁস সামরিকভাবে ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত নাও করতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটি আর বড় বার্তা, শত্রুকে মনে করিয়ে দেওয়া তুমি নিরাপদ নও। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ঘটনাটি প্রমাণ করেছে আধুনিক যুদ্ধক্ষেত্রের মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। এখন শক্তি মাপা হয় কে বেশি ডেটা দখলে রাখতে পারে, কে প্রতিপক্ষের মস্তিষ্কে ভয় ঢোকাতে পারে তার উপর। এবং এই যুদ্ধের ফ্রন্ট লাইন আর সীমান্ত নয়, বরং স্ক্রিনের ওপারে, সার্ভারের ভেতরে। হান্দালার তথ্য ফাঁসের সত্যতা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বড় হলো এর প্রতীকী বার্তা। ইসরায়েল ইরান প্রতিদ্বন্দ্বিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তথ্য নিজেই অস্ত্র তৈরি হয়ে উঠছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের মুখোমুখি সংঘাতের শুরু যেন কিছু সময়ের অপেক্ষা মাত্র। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শত বাধা, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ কিছুই থামাতে পারেনি রাশিয়াকে। ইউক্রেনের মাটিতে তাদের লক্ষ্য আজও অটল। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় ধৈর্য হারাচ্ছে পশ্চিমা জোট। আর তাই ইউরোপের ভূখণ্ড থেকেই এখন রাশিয়াকে প্রকট হুমকি দিল যুক্তরাষ্ট্র। এক ভয়ঙ্কর নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে এই বার্তা। সম্প্রতি জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ স্পষ্ট ভাষায় বলেন, যদি এই যুদ্ধ বন্ধ না হয়, যদি স্বল্প সময়ের মধ্যে কোনো সমাধান না আসে, তাহলে রাশিয়াকে চরম মূল্য দিতে বাধ্য করবে আমেরিকা। তার বক্তব্যে ছিল এক ধরনের চূড়ান্ত সতর্কতার সুর, যেন এবার আর কোনো আলোচনার জায়গা নেই। হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে থাকবে শেষ পর্যন্ত। তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেওয়ার প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই টমাহক মিসাইল ইউক্রেনে পৌঁছে যায়, তাহলে যুদ্ধের মোড় ভয়াবহভাবে ঘুরে যেতে পারে, কারণ এই অস্ত্রের পাল্লা পৌঁছায় সরাসরি রাশিয়ার অভ্যন্তরে। অন্যদিকে রাশিয়া এই হুমকিকে দেখছে প্রকাশ্য উস্কানি হিসেবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর এমন পদক্ষেপ ইউরোপের নতুন এক যুদ্ধের জন্ম দিতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আরও জানা গেছে, মস্কো এখন এমন যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন আর শুধু ইউক্রেনের সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি মূলত এক প্রক্সি যুদ্ধের পরবর্তী ধাপ, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি মুখোমুখি অবস্থানে যাচ্ছে এবং ইউরোপ হতে পারে সেই সংঘাতের কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার পক্ষে এখন পিছিয়ে আসা মানে পরাজয় স্বীকার, আর আমেরিকার জন্য এই যুদ্ধ থামানো মানে ইউরোপে প্রভাব হারানো। ফলে উভয় পক্ষই এগোচ্ছে এমন এক পথে যার শেষ কোথায় তা কেউই জানে না। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এই মুহূর্তে পরিস্থিতি যেন আগ্নেয়গিরির ঢালের মতো। উপর দিয়ে চলছে শান্ত কূটনীতি, নিচে জমছে তপ্ত লাভা। রাশিয়া ক্রুজ, যুক্তরাষ্ট্র প্রস্তুত, আর ইউক্রেন এক ভয়াবহ যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে। এক ভুল পদক্ষেপেই ইউরোপ জুড়ে জ্বলে উঠতে পারে নতুন এক আগুনের রেখা। সাম্প্রতিক সময়ে একটি ক্ষেপণাস্ত্রের নাম বারবার উঠে আসছে আলোচনায়। বলতে পারবেন কোন সে ক্ষেপণাস্ত্র? সহজ করে দিচ্ছি, বলছি টমাহক ক্ষেপণাস্ত্রের কথা। কিন্তু এই ক্ষেপণাস্ত্র নিয়ে কেন এত আলোচনা? রুশ বাহিনীকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি। তবে জেলনস্কির আশায় পানি ঢেলে এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি এই টমাহক ক্ষেপণাস্ত্র দিয়েই বিশ্ব পরাশক্তির দেশ রাশিয়াকে কাবু করতে চায় জেলনস্কি? আর কেনই বা ট্রাম্প ফিরিয়ে দিয়েছেন জেলনস্কিকে? রুশ ট্যাঙ্কের গর্জনে যখন ইউক্রেনের সীমান্ত কাঁপছে, তখন কিয়েভের আকাশে উঠছে একটাই প্রশ্ন, কোথায় আমেরিকার টমাহক?
রয়টার্স জানায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়েছেন। লক্ষ্য রুশ বাহিনীকে চাপে ফেলা আর যুদ্ধের ময়দানে অনন্ত কৌশলগত ভারসাম্য ফিরিয়ে আনা। কিন্তু ওয়াশিংটনের বার্তা ছিল স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এই মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়া হবে না, যা রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। আর এই এক বাক্যেই যেন থেমে গেল ইউক্রেনের সব আশা। তাহলে প্রশ্ন হলো, কি এই টমাহক ক্ষেপণাস্ত্র যার জন্য এত আলোড়ন? টমাহক হলো যুক্তরাষ্ট্রের তৈরি এক দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা সমুদ্র কিংবা স্থল উভয় স্থান থেকেই ছোড়া যায়। সাধারণত মার্কিন যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকেই এটি উৎক্ষেপণ করা হয়। এই মিসাইলের পাল্লা প্রায় 1600 কিলোমিটার এবং এটি এমনভাবে তৈরি যে প্রতিপক্ষের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাও প্রায় অকার্যকর হয়ে পড়ে এর সামনে। 20 ফুট লম্বা 1510 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক নয়, তবে এর ধ্বংস ক্ষমতা এতটাই ভয়াবহ যে শত্রু অঞ্চলের গভীরতম স্থাপনাতেও নিখুঁত আঘাত হানতে পারে। সম্প্রতি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই টমাহক ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী, যা তার কার্যকারিতা আবারও প্রমাণ করেছে। তবে এই প্রযুক্তি যেমন শক্তিশালী তেমনি ব্যয়সাপেক্ষ। রয়টার্সের তথ্য মতে পেন্টাগন 2026 সালের জন্য 57টি নতুন টমাহক তৈরির পরিকল্পনা নিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে $13 লাখ। ইউক্রেন ইতিমধ্যে বিভিন্ন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, ফ্লেমিঙ্গো, নেপচুন, হারপুন এবং ATCM। তবে এই ক্ষেপণাস্ত্রগুলোর সীমাবদ্ধতা এখন স্পষ্ট। যেমন ফ্লেমিঙ্গো যদিও টমাহকের মতোই দূরপাল্লার, কিন্তু রাশিয়ার আধুনিক আকাশ প্রতিরক্ষা সহজেই এটি আটকাতে পারে। ফলে জেলনস্কির হিসাব একটাই, যদি রাশিয়ার গভীরে আঘাত হানতে হয় তাহলে টমাহকই একমাত্র উপায়। কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বিষয়টি অনেক জটিল। ওয়াশিংটনের আশঙ্কা, ইউক্রেনকে টমাহক দিলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে রাশিয়ার অভ্যন্তরে, যা এক নতুন সংঘাতের দ্বার খুলে দিতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সামরিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, বরং এটি কূটনৈতিক ভারসাম্যের ফল। কারণ রাশিয়াকে উত্তেজিত না করে ইউক্রেনকে সহায়তা দেওয়া এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন সমীকরণ। অন্যদিকে ইউক্রেনের জন্য এই বার্তা স্পষ্ট, পশ্চিমা মিত্ররা এখনো তাকে সমর্থন দিচ্ছে, তবে সীমারেখা টেনে। যুদ্ধের এই পর্যায়ে তাই প্রশ্ন উঠছে, ইউক্রেন কি মার্কিন টমাহকের অপেক্ষায় থাকবে, নাকি নিজস্ব প্রতিরক্ষা কৌশলেই যুদ্ধ চালিয়ে যাবে? ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। দেশটির এই সেনাপ্রধান বলেছেন, ইসলামাবাদের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ভারতের ভৌগোলিক যুদ্ধে বিচ্ছিন্নতার ভুল ধারণাকে ধ্বংস করে দিতে পারে। পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে আসিম মুনির বলেছেন, পারমাণবিক পরিবেশের আবহে যুদ্ধের কোনো স্থান নেই। এরপরই ভারতকে সতর্ক করে তিনি বলেন, একটি ছোট উস্কানিও পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত সীমার বাইরে প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। যদি নতুন করে সম্ভাব্য বৈরিতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না। যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রের দূরত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে, এমনটাই মন্তব্য করেন আসিম মুনির। পাকিস্তানের এই সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়, যা শেষ পর্যন্ত পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে, সম্পূর্ণভাবে ভারতের উপরই বর্তাবে। ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই হুমকি এমন এক সময়ে এসেছে যখন আরেকটি প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনী আন্তঃসীমান্ত সংঘাত চলছে। সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিভ ওয়ান।
এর আগে গত 16 এপ্রিল ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। কাশ্মীর আমাদের জঙ্গুরাল শিরা, এটি আমাদের জঙ্গুরাল শিরাই থাকবে। আমরা এটি ভুলব না। আমরা আমাদের কাশ্মীরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে কখনো একা ছেড়ে দেব না। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ যেন অনেকটা হাতির সাথে ইঁদুরের লড়াই। তবে কথা আছে, ইউক্রেন আসলে লড়ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সহায়তায়। তবে এবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে চেয়ে বসেছে এমন এক অস্ত্র যা আসলে বদলে দিতে পারে যুদ্ধের মোড়। সেই অস্ত্রের নাম টমাহক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবার যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছেন দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল। এটি এমন এক অস্ত্র যা রাশিয়ার অভ্যন্তরে পর্যন্ত আঘাত হানতে সক্ষম। কিন্তু যুক্তরাষ্ট্র আপাতত সেই অনুরোধ নাকচ করে দিয়েছে, কারণ এমন অস্ত্রের সরবরাহ মানেই যুদ্ধের নতুন এবং আরও বিপজ্জনক অধ্যায়ের শুরু। তবে রাশিয়া আলোচনায় না আসলে ইউক্রেনকে এই ক্রুজ মিসাইল দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এই কথা কাজে মিল না থাকার বিষয়টা নতুন নয়। টমাহক নামটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির এক নিখুঁত প্রতীক। 20 ফুট লম্বা 1.5 টনের এই ক্রুজ মিসাইল সাধারণত সাগর থেকে ছড়ে যায়। একবার উৎক্ষেপণ করা হলে এটি প্রায় 1600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এর গতি এত নিচু ও নির্ভুল যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও একে থামানো প্রায় অসম্ভব। এই কারণে ইউক্রেনের কাছে টমাহক এখন শুধু এক অস্ত্র নয়, এটি এক সম্ভাব্য গেম চেঞ্জার। রাশিয়ার অভ্যন্তরে থাকা কমান্ডো সেন্টার, জ্বালানি ডিপো কিংবা সামরিক ঘাঁটি সবই টমাহকের নাগালের ভেতরে চলে আসবে। কিন্তু এখানেই উদ্বেগের জায়গা। ওয়াশিংটন জানে টমাহক ইউক্রেনের হাতে গেলে যুদ্ধ সীমান্তে আটকে থাকবে না। রাশিয়া সেটিকে সরাসরি মার্কিন আগ্রাসন হিসেবে দেখতে পারে। ফলে পরিস্থিতি সহজেই গড়াতে পারে একটি নতুন রাশিয়া ন্যাটোর সংঘাতে। এ কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে অস্ত্র রাশিয়ার ভেতরে আঘাত হানতে পারে তা এখনই ইউক্রেনকে দেওয়া হবে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার নতুন কিছু নয়। সম্প্রতি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে টমাহক ব্যবহার করেছে মার্কিন বাহিনী এবং সেই হামলায় দেখা গেছে এর নিখুঁত টার্গেটিং ক্ষমতা। কিন্তু টমাহকের আরেকটি বাস্তবতা আছে এর মূল্যে। খুবই ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র টমাহক। পেন্টাগন জানিয়েছে আগামী 2026 সালের মধ্যে আরও 57টি টমাহক তৈরির পরিকল্পনা রয়েছে তাদের, যার আনুমানিক ব্যয় হবে $13 লাখ। বিশ্লেষকদের মতে ইউক্রেনের এই চাওয়া একদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভারসাম্যকে কঠিন চাপে ফেলেছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে বহুগুণে। রাশিয়া ইতোমধ্যেই সতর্ক করেছে, যদি পশ্চিমা দেশগুলো এমন অস্ত্র ইউক্রেনে পাঠায় তাহলে তারা প্রতিক্রিয়া জানাতে দেরি করবে না। ইউক্রেনের জন্য টমাহক হয়তো প্রতিরোধের প্রতীক, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এটি এখন এক কূটনৈতিক বারুদ, যার ভুল প্রয়োগে জ্বলে উঠতে পারে নতুন বৈশ্বিক সংঘাতের শিখা। একদিকে রাশিয়ার অদম্য যুদ্ধের গতি, অন্যদিকে পশ্চিমের নিয়ন্ত্রিত সহায়তা, আর মাঝখানে দাঁড়িয়ে ইউক্রেন, যে দেশটির প্রতিটি দিন এখন টিকে থাকার যুদ্ধ। এই মুহূর্তে ইউরোপ জুড়ে প্রশ্ন একটাই, টমাহক কি ইউক্রেনের হাতে মুক্তির প্রতীক হবে, নাকি সেটি হয়ে উঠবে আগুন ছড়ানো নতুন যুদ্ধের সূচনা? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।